কেন আমরা প্রাথমিকভাবে এই উপরে তুলে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। কেমন আছেন সবাই একটু জানাবেন। একটু জানাবেন সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে টু জয়েন দ্য ক্লাস। আচ্ছা, ফাতেমা মুন্নি, সানভীর আহমেদ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এবার আমি বিনয়ের সাথে বলবো, গতকালকে যে ক্লাসটা ছিল, গতকালকের যে ক্লাসটা হয়েছে, বিনয়ের সাথে বলতেছি সেই ক্লাসের ব্যাপারে। আলহামদুলিল্লাহ সানভীর ভালো আছি। মেঘবালিকা, গতকালকে যে ক্লাস হয়েছে সেই ক্লাসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। গতকালকে অমর শান্তি চাকমা, থ্যাংক ইউ টু জয়েন দ্য লাইভ ক্লাস। গতকালকে যে ক্লাস হয়েছে ক্লজের উপরে, সেই ক্লাসের ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থাকে প্লিজ আস্ক মি। আমরা পরবর্তী অংশে আজ থেকে শুরু করব ইনশাআল্লাহ। একটু জানাবেন প্লিজ। হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট লাস্ট ক্লাস? আমি আপনাকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছিলাম, একটা এমবেডেড কোশ্চেনের ব্যাপারে। সাবঅর্ডিনেট ক্লজের গঠন কখনোই কি হয় না, ইন্টারোগেটিভ হয় না। এটার উপর হচ্ছে ক্লিপস্টোফেলের সলভ আছে, এই সলভটা আমি আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ, অবশ্যই দিয়ে দিব। গ্রামার প্র্যাকটিস শিট হচ্ছে আপনাকে দিব এমনটা কোনো কথা বলি নাই, ওকে, এরপরে দিয়ে দিব, সমস্যা নাই। মালিহা তাবাচ্ছুম নাম সঞ্জিদা সঞ্জু, কোথায় ছিলেন আপু? আচ্ছা, আমি যদি আপনাকে এখন একটা প্রশ্ন দিই, খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি। তুমি যদি আমাকে মেনে চলো আমি তোমাকে সাহায্য করব। আপনাদের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে প্রোভাইডেড বেসিক্যালি কোন পার্টস অফ পিস, আমাকে একটু বলবেন। এটা বিসিএস এর একটা প্রশ্ন। প্রোভাইডেড কোন পার্টস অফ পিস, আমাকে একটু জানাবেন প্লিজ প্লিজ প্লিজ। একটু জানাবেন দয়া করে প্লিজ। থ্যাংক ইউ ফাতেমা মাহমুদা, ওয়ালাইকুম আসসালাম। ভাল লাগতেছে আপনার প্রিয় স্যার হতে পেরেছি। ধন্যবাদ বোন, আমার হৃদয়ে জায়গা দিয়েছেন, এটা ভেবে ভাল লাগতেছে। আশা করি খুব ভাল লাগতেছে। আশা করি কিছু শেখাতে পেরেছি। দেখেন মাশাআল্লাহ, এটা এসেছিল 41তম বিসিএস এ, এবং যদি আমি যথারীতি আলোচনা করি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। কেননা বরাবরই বলেছিলাম প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কনজাংশন মুক্ত। দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। আর এই পুরোটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ কমপ্লিটলি সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এবং ডেফিনেটলি এই বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। খেয়াল করতে হবে, প্রোভাইডেড যদি অর্থে, কি অর্থে? যদি অর্থে কনজাংশন। প্রোভাইডেড হচ্ছে আপনার যদি অর্থে কনজাংশন। এই বাক্যটা নর্মালি প্রোভাইডেড কনজাংশন হিসাবেই আসবে, কথা কি বুঝতেছেন ভাই বোনেরা আমার? নর্মালি প্রোভাইডেড কনজাংশন হিসেবে আসবে। আসেন, আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা বাকি আছে। কম্পাউন্ড সেন্টেন্স আমরা শেষ করব, পরিপূর্ণভাবেই আপনাদেরকে শেখাবো, টেনশন নেওয়ার দরকার নাই। ক্লাস 4টা লাগলে 4টা নিব। সেটা হচ্ছে লেখেন নিচে প্রদত্ত লিঙ্কার গুলো দ্বারা
নিচে প্রদত্ত লিঙ্কার গুলো দ্বারা কোঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। কোঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। নিচে প্রদত্ত লিঙ্কার গুলো দ্বারা কোঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। খেয়াল করে দেখেন। থ্যাংক ইউ। ওকে, আর কোনো কথা নাই, আমরা শুরু করি। ভাল লাগতেছে আপনারা উপস্থিত হয়েছেন। নিচে প্রদত্ত কনজাংশন গুলো দ্বারা কোঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। আমি কিন্তু একবার বলি নাই নিচে প্রদত্ত কনজাংশন গুলো দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। নিচে প্রদত্ত কনজাংশন গুলো দ্বারা কোঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। আচ্ছা, ভালো কথা। এবার আসেন দেখেন কনজাংশন গুলো নামগুলো প্রথমে লেখেন সবাই, প্লিজ রাইট ডাউন। সেটা হচ্ছে লেখেন ফর, এরপরে লেখেন হচ্ছে আপনার অ্যান্ড, এরপরে লেখেন হচ্ছে নর, এরপরে লেখেন হচ্ছে আপনার বাট। খেয়াল করে দেখেন, এরপরে লেখেন হচ্ছে অর, এরপরে লেখেন হচ্ছে ইয়েট, এরপরে লেখেন হচ্ছে আপনার স্টিল। ইউ ক্যান ইমাজিন যে ইয়েট এবং স্টিল। আচ্ছা, সান্দিদা সঞ্জু, থ্যাংক ইউ। দোয়া তোমার জন্য, তুমি অসুস্থ, দোয়া করি তোমার সুস্থতা দান করুক আল্লাহ। ইউ ক্যান ইমাজিন, দেখেন এই স্টিল শব্দটার সাথে কিন্তু আপনি ইমোশনাল লাইফে জড়িত। সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখেন, আই এম স্টিল, আই এম স্টিল ওয়েটিং ফর ইউ। আমি এখনো তোমার অপেক্ষায়। ঠিক আছে না? স্টিল একটা অ্যাডভার্ব। শুধু কি তাই? মনে রাখবেন অলরেডি মানে হচ্ছে ইতোমধ্যে, ইয়েট মানে এখনো নয়, এখন অবধি। এবং মনে রাখবেন এই দুটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। অলরেডি বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আর ইয়েট বসে নেগেটিভ সেন্টেন্সে। ইয়েট বসে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবারও বলতেছি, খেয়াল করে দেখেন, স্টিল এবং ইয়েট বোথ আর অ্যাডভার্ব। এই দুটা বেসিক্যালি অ্যাডভার্ব। আমি ইতোমধ্যে পৌঁছে গেছি, আই হ্যাভ অলরেডি রিচড। আমি ইতোমধ্যে খেয়েছি, আমি ইতোমধ্যে পড়েছি, আমি ইতোমধ্যে ঘুমিয়েছি। আমি এখনো খাই নাই, আমি এখনো ঘুমাই নাই, তারা এখনো পৌঁছায় নাই। দেখবেন বিয়ে বাড়িতে যেমনটা হয়, ধরেন আপনি মেয়ে পক্ষে ধরেন অপেক্ষা করতেছে, ছেলে পক্ষ কখন আসবে। কথা কি বুঝতেছেন কিনা? জাস্ট ওয়েটিং। মেয়ে পক্ষর বাবা বলতেছে যে দেখো তো যা বরযাত্রী এখনো পৌঁছাইলো কিনা, বলছে না বাবা এখনো তারা এসে পৌঁছায় নাই। কথা কি বুঝতেছেন কিনা? এগুলো জন্মগতভাবে অ্যাডভার্ব। স্টিল জন্মগতভাবে অ্যাডভার্ব, ইয়েট জন্মগতভাবে অ্যাডভার্ব। এটা ক্লিপস টোফেলেও আপনি পাবেন। আমি আপনাদের ক্লিপস টোফেল বইটা কিনতে বলছি আর কি। হ্যাঁ, অফলাইনে হলে বইটার সামনে থাকতো, বলতাম এত নম্বর পেজ বের করেন। আপনারা ক্লিপস টোফেল বইটা কেনেন না, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার স্যাপার। কথা বুঝাইতে পারছি না? শাকিল উদ্দিন, আমি বিনয়ের সাথে বলতেছি, ফ্যান ভয়েস এইটা লেখা যাবে না, আল্লাহর কসম। ফ্যান ভয়েস এই কমেন্টটা ডিলিট করেন, এটা বিধ্বংসী কমেন্ট, এটা আপনার বেসিকটাকে দুর্বল করে দিবে। প্লিজ, আপনার কোচিং স্যারেরা এটা পড়ায়, আমি এটা পড়াই না। ফ্যান ভয়েস প্লিজ আপনি ডিলিট করবেন প্লিজ। এরপরে দেখেন আসেন হচ্ছে স্টিলের পরে আছে দেখেন হচ্ছে সো। আচ্ছা, সো এর পরে আছে দেখেন হচ্ছে এলস। এই এলস আপনার ফ্যান বয়েজে নাই, এই এলস হচ্ছে ফ্যান বয়েজে নাই, এবং এটা নিয়ে পরীক্ষা ছিল হচ্ছে আপনার 43তম বিসিএসে। আমি যে আপনাকে একটু আগে যে বাক্যটা দিলাম না রে ভাই, এই বাক্যটা ছিল বেসিক্যালি হচ্ছে আপনার 41তম বিসিএসে। ইয়েস, এই বাক্যটা ছিল 41তম, না সরি, এটাই মনে হয় 43তম বিসিএস। হ্যাঁ, এটা 41তম বিসিএস এর এই বাক্যটা ছিল। ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ, এই বাক্যটা ছিল 41তম বিসিএস। আমি খুবই খুশি হব শাকিল উদ্দিন, আপনি কমেন্টটা ডিলিট করলে খুবই খুশি হব। এবং এই যে দেখেন আপনার ফ্যান বয়েজের বাইরে একটা আছে দেখেন এলস, এইটাই ছিল হচ্ছে আপনার কি, যারা ক্লাস করতেছেন সবার কাছে থাকলে আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা সেই পেজ নাম্বারে যান, ক্লিপস টোফেল বইটা কিনে ফেলেন। ক্লিপস টোফেল বইটা কিনে আপনারা পেজ নাম্বারটা দেখেন, পেজ নাম্বারটা বের করেন হচ্ছে, সময় দিয়ে সাথে থাকবেন, 62 পেজে যান। 62 পেজে গেলে দেখবেন, আমি সামনে দিন এগুলো রেডি রাখবো, আপনারা ক্লিপস টোফেলের 62 পেজে গেলে দেখবেন অলরেডি এবং ইয়েটের একদম সুন্দর করে দেয়া আছে। আপনাকে যদি একটু সময় দেন, আমি আপনাকে হয়তো বা বের করে দেখাতেও পারি। গিভ মি সাম টাইম, দেন আই কি বলবো, হেল্প ইউ।
হয়তো একটু সময় লাগবে, সময়ের ব্যাপার, নাই যে তা না, সবই রেডিমেড আছে। 62 পেজে গেলে দেখবেন আপনি পেয়ে যাবেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান। ইয়েস, আই ডোন্ট নো এটা কত নম্বর পেজ, একটু হেল্প করেন সময় দিয়ে প্লিজ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ। 83 পেজ, তাহলে হালকা উপরে যেতে হবে, হালকা উপরে আসো। হ্যাঁ, এই কাছাকাছি চলে আসছে, গুড। উদাহরণ পেয়ে গেছি, এই যে দেখেন 62, এই মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এই যে দেখেন, বলতে বলতে পেয়ে গেছি, এই যে দেখেন অলরেডি এবং ইয়েট, এই যে দেখেন অলরেডি এবং ইয়েট খুব সুন্দর করে বলা আছে, দেখেন ইয়েট নিয়ে বলা আছে, খেয়াল করে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন অলরেডি, অলরেডি, আয় রে বাবা, অলরেডি বলা আছে, দেখেন অলরেডি বলা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ভালো করে খেয়াল করে দেখেন, অলরেডি নিয়ে বলা আছে, এই বইটার দাম 120 টাকা নেবে আর কি। অলরেডি বলা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর ইয়েট বলা আছে দেখেন নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড কোশ্চেন। খেয়াল করে দেখেন অলরেডিটা বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এটা টেন্স ভিত্তিক আলোচনা, আর ইয়েরটা বসে হচ্ছে আপনার বেসিক্যালি নেগেটিভ সেন্টেন্স। আমার ধারণা আপনি দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। ওকে, এখানে আসেন, পরের পেজে গেলে দেখবেন এই যে সুন্দর করে উদাহরণটা দেয়া আছে। উদাহরণটা এখানে দেখেন প্রথমে বলা আছে যে অলরেডি দেখেন অক্সিলারি, এটা কিন্তু অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে বসে। আর ইয়েরটা দেখবেন, ইয়েরটা বাক্যের শেষে বসবে, আর দেখেন এই যে নেগেটিভ বাক্যে বসবে, নেগেটিভ বাক্যে বসবে, ইয়েরটা শেষে বসবে আর নেগেটিভ বাক্যে বসবে। কথা কি বুঝতেছেন ভাই? ইয়েরটা শেষে বসবে আর নেগেটিভ বাক্যে বসবে। এই যে দেখেন দুটো বাক্য দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন। দুটো বাক্যের এক নম্বরে কি বলা আছে খেয়াল করে দেখেন, বলা আছে দেখেন উই হ্যাভ, উই অলরেডি হ্যাভ রিটেন আওয়ার রিপোর্ট। আপনাকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, আপনার অলরেডি লেখা হয়ে গেছে। উই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্ট, আমার রিপোর্ট ইতিমধ্যে লেখা হয়ে গেছে। আর এখানে বলা আছে দেখেন এই দুটা বাক্য, উই হ্যাভ নট রিটেন আওয়ার রিপোর্ট ইয়েট, আমাদের এখনো আদৌ লেখা হয় নাই। কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের আদৌ লেখা হয় নাই, আমাদের কি করা হয় নাই, রিপোর্টটা আদৌ লেখা হয় নাই। কথা কি বুঝতেছেন? আচ্ছা, ওই দিকে না যায়, আমরা যেই আলোচনায় ছিলাম। এখন তুমি আমার একটু বলবা, সেটা হচ্ছে শাকিল ভাই আমার এলস কি তোমার ফ্যান বয়েজের মধ্যে ছিল? এই এলস নিয়েই যে প্রশ্ন ছিল, তাহলে তুমি কেন হচ্ছে কি বলে ওই ফ্যান বয়েজ দিয়ে শিখবা? তাহলে এই যে খেয়াল করে দেখেন, আদারওয়াইজ, আদারওয়াইজ, কথা ক্লিয়ার? আদারওয়াইজ বলতে পারেন দেয়ারফোর, দেয়ারফোর যেটা চিঠিতে আপনি লিখতেন, এই সবগুলোর নাম হচ্ছে, সবগুলোর নাম হচ্ছে আপনার কি, এদের নাম হচ্ছে, লেখেন এরা, লিখেন এরা, এরা কোঅর্ডিনেট, এরা কোঅর্ডিনেট কনজাংশন, এরা কি কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন। ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ, এরা কোঅর্ডিনেট কনজাংশন, কি কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? এখন বলেন ফ্যান বয়েজের বাইরে এই যে এলস, খেয়াল করে দেখেন এলস খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখেন হচ্ছে এলস। ওকে, ইভেন, ইভেন এই যে দেখেন এই প্রশ্নটা ছিল যে ইউ, ইউ মাস্ট, ইউ মাস্ট নট বি লেট, লেট, এলস অন্যথায় ইউ শুড মিস, মিস দ্য ট্রেন। কথা কি বুঝতেছেন? ইউ শুড কি হবে, এলস, সরি ইউ শুড না, ইউ উইল, ইউ উইল, ইউ উইল মিস দ্য ট্রেন। এটাই ছিল হচ্ছে আপনার 43তম বিসিএস এর প্রশ্ন। এলসের আগে কমা দিবেন, কমাটা কেন হবে আপনাকে দিচ্ছি। এবার আপনি শাকিল আমাকে বলেন তো ভাই, এইটা প্রশ্ন করছিল এলস, মানে এই বাক্যের, বাক্যটা প্রশ্ন ছিল এইটা, এটা কোন ধরনের, এটা কোন ধরনের, ধরনের বাক্য। খেয়াল করেন এক্সামে আপনি জানেন 1 মার্কের জন্য কি হয়। 36তম বিসিএস এর একটা গল্প বলি শাকিল সাহেব, আপনারা যে কাটমার্ক, কাটমার্ক নিয়ে কান্নাকাটি করেন না, কাটমার্ক আসলে কিছু নাই। 36তম বিসিএস এ সিদ্ধান্ত নিল 20,000 স্টুডেন্টকে তারা রিটেন দেওয়ার সুযোগ দিবে। টোটাল 36তম বিসিএস এ যখন 16,000 স্টুডেন্ট নিল,
16,000 নেওয়ার পরে দেখে প্যারালালি তাদের মার্কস হচ্ছে 110। তাহলে 20,000 স্টুডেন্টকে যদি তারা রিটেন দেওয়ার সুযোগ দিতে চায় তাহলে আরেকটু নিচে নামতে হবে, এবং 109 পয়েন্ট যখন 5-এ নামলো দেখলো এই রোতে আছে প্রায় আরো 42,000 স্টুডেন্ট। 0.5-এর জন্য মানে 42,000 স্টুডেন্টকে নিতে হবে, তাহলে টোটাল স্টুডেন্ট হয়ে যাবে 58,000 রিটেনের জন্য। পিএসসি 110-এ থেমে গিয়ে 16,000-কে রিটেন দেওয়ার সুযোগ করে দিল। এইটাই বাস্তবতা। এই জন্য বলতেছি, আপনি আমাকে বলেন যে এই 43তম বিসিএসে এই বাক্যটা নিয়ে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট অ্যান্সার করছে কমপ্লেক্স সেন্টেন্স, কেননা ওই যে ফ্যান বয়েজ অথবা 9-10 থেকে আপনার মাথার ভিতরে ঢুকাই দিছে অর নর বাট। এখন আপনি বলেন শাকিল ভাই আমার রাগ করেন না, এই 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 টেকনিক আপনাকে যখন এক্সামে অ্যান্সার করতেই দিবে না তখন এই টেকনিক দরকার নাই, বিশ্বাস করেন এই টেকনিক দরকার নাই। যেই জব আপনার শান্তি কেড়ে নিবে, যে চাকরি আপনার হৃদয় থেকে ইমানের নূর কেড়ে নিবে, এই চাকরি দরকার নাই। সাময়িক কয়েক বছরই তো বাঁচবেন, তাই না? এরপরে অনন্তকালের জীবন। আমার কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, প্লিজ প্লিজ হেল্প মি প্লিজ। আমার উপর রাগ করেন না প্লিজ, আমি যা বলতেছি তা একটু ভেবে দেখেন, ইট ইজ লজিক্যাল অর নট। মাথায় ঢুকছে এই পর্যন্ত বলেন? আচ্ছা, এই পর্যন্ত বোঝাইতে পারছি কিনা বলেন প্লিজ, মাথায় ঢুকছে কিনা বলেন, আছেন আপনারা? আচ্ছা, এটাই বাস্তব। তো এই জন্য ব্যাপারটা হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন, এই বাক্যটাই যদি আমি আপনাকে বলি, এইটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। কথা কি বুঝতেছেন? এটা অবশ্যই কনজাংশন, দিস ইজ কনজাংশন, এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। আর এই পুরোটার নাম হচ্ছে আপনার, এই পুরোটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, পুরোটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। পুরোটার নাম কি? কোঅর্ডিনেট ক্লজ। ভালো করে খেয়াল করে দেখেন, এই পুরোটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কথা বুঝতে পারছি? তাহলে এখন লেখেন সবাই, সেটা হচ্ছে আরো সামনে আমরা উদাহরণ দিব, টেনশন নিয়েন না ভাই বোনেরা। এই বাক্যটা 43তম বিসিএস এ, আবারও বলতেছি, এই বাক্যটা 43তম বিসিএস এর সিংহভাগ স্টুডেন্ট ভুল করছে এবং অ্যান্সার করছে কমপ্লেক্স সেন্টেন্স। 9-10 থেকে তার মাথার ভিতরে ঢুকাই রাখছে অর নর বাট। আল্লাহর কসম ওয়াল্লাহি, সবাই কমেন্ট করেন না কেন, এলস দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। কেন বসে আছেন? ইভেন আমি তো আপনাকে এই পরামর্শ দিব, আপনি ভুলে যান অর নর বাট দ্বারা কম্পাউন্ড গঠন করা হয়, এটা ভুলে যান, এটা মাথায় রাখার দরকার নাই, এটা আর আসবে না, বিশ্বাস করেন এটা আর আসবে না, এটা ভুলে যান, আল্লাহর দোহাই এটা ভুলে যান। আমার কথা কি বুঝতেছেন? প্লিজ ভুলে যান, এলস দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। আচ্ছা, যখন আসেন লিখেন, দেখেন হি ফেইল ফর হি ওয়াজ লেজি। সে ফেল করছে কেন? সে হচ্ছে লেজি। চলে যাবা? যাও, আমি তোমার বাসার নিচে আসতেছি। সে ফেল করছে কেন? সে হচ্ছে লেজি। এই যে খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে, এটা কমা কেন আছে এই ব্যাখ্যাটা আমি দিচ্ছি আপনাকে। এইটা হচ্ছে দেখেন প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে প্রেপোজিশনের পরে সর্বোচ্চ বসতে পারে নাউন অথবা প্রোনাউন অথবা জেরান। প্রেপোজিশনের পরে পূর্ণাঙ্গ, প্রেপোজিশনের পরে কখনো সাবজেক্ট বসে না। প্রেপোজিশনের পরে কখনো সাবজেক্ট বসে না। যেহেতু এই ফরের পরে সাবজেক্ট ভার্ব আছে, তাহলে এটা 100% আপনাকে মানতে হবে কনজাংশন। এটা কি? কনজাংশন। এবং এইটা হচ্ছে আপনার, এই পুরোটা হচ্ছে, এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। পুরোটার নাম কি বলেন? কোঅর্ডিনেট ক্লজ। খেয়াল করে দেখেন,
পুরোটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এটা ট্রেডিশনাল গ্রামারে এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, গেল। এটার নাম কি বলেন? এই পুরোটার নাম হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। ইয়েস। এবার আসেন, লেখেন হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন প্রেপোজিশনের পরে, প্রেপোজিশন এর পরে কখনোই, প্রেপোজিশনের পরে কখনোই সাবজেক্ট প্লাস ভার্ব বসে না। ভালো করে বুঝেন, প্রেপোজিশনের পরে কখনো সাবজেক্ট প্লাস ভার্ব বসে না। সুতরাং উপরে প্রদত্ত বাক্যে ফর কনজাংশন, অবশ্যই কনজাংশন। ইয়েস, উপরে প্রদত্ত বাক্যে ফর অবশ্যই কনজাংশন, আবারও বলতেছি, উপরে প্রদত্ত বাক্যে ফর অবশ্যই কনজাংশন। আচ্ছা, ভালো কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে লেখেন, সেটা হচ্ছে লেখেন কোঅর্ডিনেট ক্লজ যুক্ত এই বাক্যকে, বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। কোঅর্ডিনেট ক্লজ যুক্ত এই বাক্যকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স সমান সমান লেখেন প্রিন্সিপাল ক্লজ প্লাস কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ প্লাস লেখেন হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। লিখছেন ব্যাপারটা? প্রিন্সিপাল ক্লজ প্লাস লেখেন কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, গল্প এখনো শেষ হয় নাই। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে। আচ্ছা, লেখা হলে একটু ডান লেখেন প্লিজ, সবাই একটু ডান লেখেন প্লিজ। লেখা হলে একটু ডান লিখেন প্লিজ। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে রাতের আধার শেষে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। রাতের আধার শেষে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। আচ্ছা, এবার আমরা এটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখেন সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরু এবং শেষে সব জায়গায় বসতে পারে। ভালো করে খেয়াল করে দেখেন, সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরু এবং শেষে বসতে পারে। এটা আমরা বলছিলাম, খেয়াল করে দেখেন। হ্যাঁ, জায়গায় বসতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরু আর শেষে বসতে পারে, কিন্তু মনে রাখবেন কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে ফিক্সড। আবারও বলতেছি, কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে ফিক্সড। মানে হচ্ছে আপনি কখনো দেখছেন এমনটা যে ধরেন এটা দেখছেন ডু অর ডাই, এটা দেখছেন, কিন্তু কখনো এমনটা দেখছেন যে অর ডাই কমা ডু? আপনি আমাকে বলেন এই 2 নাম্বারটা দেখছেন, দ্বিতীয় লাইনটা দেখছেন? জীবনে দেখছেন না, এটা জীবনে দেখেন নাই, কোনো দিন দেখবেন না। যেহেতু এইটা দেখেন নাই, তাহলে এই যে কোঅর্ডিনেট ক্লজ এটা কখনোই বাক্যের শুরুতে বসে না। সুতরাং আপনারা এটা বক্স করে লিখতে পারেন, এই যে কোঅর্ডিনেট ক্লজ এটা বক্স করে লিখতে পারেন। লেখেন হচ্ছে ফিক্স, বাক্যের শুরুতে বসতে পারে না, বাক্যের শুরুতে বসতে পারে না। হ্যাঁ, বাক্যের শুরুতে বসতে পারে না। সব লজিক্যাল, সব আপনাকে চিন্তা করতে হবে, সব লজিক্যাল। এবার আসেন, এই যে দেখতে পাচ্ছেন বলছিলাম, এটাও শেখাবো, সেটা হচ্ছে এই যে কমার গল্পটা। কমাটা আসলে কেন কমাটা? এবার দেখেন তো এখানে সাবজেক্ট আছে না নাই? আছে। বাস্তবতা হচ্ছে আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ডু অর ডাই, নো কমা। কিন্তু যদি আপনি এটা লেখেন ডু কমা অর, ইউ উইল ডাই। হ্যাঁ, এই যে দেখেন, মানে বাস্তবতা হলো কি জানেন, এই কনজাংশনের পরে যদি সাবজেক্ট থাকে, আবারও বলতেছি,
কনজাংশনের পরে যদি সাবজেক্ট থাকে, ওই কনজাংশনের আগে মানে কোঅর্ডিনেট কনজাংশনের আগে বা প্রিন্সিপাল ক্লজের পরে আপনাকে কমা বসাতে হবে। আবারও বলতেছি, আমি লিখে দিচ্ছি, কোঅর্ডিনেট কনজাংশনের পরে যদি সাবজেক্ট থাকে, কোঅর্ডিনেট কনজাংশনের আগে কি দিতে হয়? কমা দিতে হয়। এটা ফ্রি হ্যান্ড রাইটিং। কথা কি বুঝতেছেন কিনা? মানে আপনি চাইলে লিখতে পারেন, এটা উদাহরণ লিখে লিখতে পারেন, লিখেন কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশনের পরে সাবজেক্ট থাকলে কোঅর্ডিনেট কনজাংশনের আগে কমা বসাতে হয়। এটা আজীবন আপনি যত বাক্য পাবেন। জীবন আছে। অ্যাডিশনাল দু একটা তথ্য আপনাকে অ্যাড করতে হবে, বাট হুবহু আছে। একেবারেই হুবহু আছে, ইমন, একেবারেই হুবহু আছে, সমস্যা নেই। ওকে, যেমন আমি যদি বলি, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে হি ইজ পোর বাট অনেস্ট, নো কমা। বাট আপনি যদি দেখেন হি ইজ পোর কমা বাট হি ইজ অনেস্ট, অবশ্যই আপনাকে কমা দিতে হবে। খেয়াল করে দেখেন প্লিজ, অবশ্যই আপনাকে কমা দিতে হবে। এবার একটা জিনিস আপনি খেয়াল করছেন, আমি কি আপনাকে 9-10 মতো একবারও বলছি? হ্যাঁ, আমি আপনাকে 9-10 মতো কি একবার বলছি অর্ণর বাদ দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়? একবারও বলি নাই। অর্ণর বাদ দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়, এটা একবারও বলি নাই। বলছি বলেন না? আমি আপনাকে বলছি কি জানেন, কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে, ভালো করে বুঝেন, কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে একটা ক্লজ থাকতে হবে। সেই ক্লজের নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ শুরু হয় কি দ্বারা? সেই আপনার অর নর বাট এলস দ্বারা, ইজ ইকুয়াল টু সেই অর নর বাট এলস যুক্ত বাক্যটাই কম্পাউন্ড সেন্টেন্স। আমরা 9-10 ওই জায়গাতেই ফেললাম, তবে একটু ভিন্ন ভাবে। গতকালও সেম ছিল। সেরকম মনে যা হোয়াটসঅ্যাপে নক দেন, এ ব্যাপারে হোয়াটসঅ্যাপে আমার অ্যাডমিন প্যানেল কথা বলবে। আমি এখন ক্লাস নিব না আমার, প্লিজ। কেননা আমি যা পড়াই তা দিয়ে হ্যান্ড নোটটা বানানো, হ্যান্ড নোট মারি, আমি যা পড়াই তা দিয়ে। থ্যাংক ইউ। এটা গিফট পাইছি আজকে, ওই যে ওরা। আমার কথা কি বুঝতেছেন? মাথায় ঢুকছে কিনা বলেন প্লিজ। থ্যাংক ইউ। এবার আসেন, আমরা এখন শুরু করব হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের সন্তান তিনটা। সাবঅর্ডিনেট ক্লজের সন্তান হচ্ছে তিনটা। সাবঅর্ডিনেট ক্লজের সন্তান কয়টা? তিনটা। তাদের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব। দেখেন, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ আগামী দুইটা বা যে কয়টা এখন থেকে যে দুই একটা ক্লাস হবে ক্লজের ওপর, পুরোটাই আমরা কমপ্লেক্স সেন্টেন্স, সেই কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ, সেই সাবঅর্ডিনেট ক্লজকে ফাংশনালি কখনো কাজ করবে নাউনের মতো, কখনো কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, কখনো কাজ করবে অ্যাডভার্বের মতো, সেই বিষয়গুলো নেব। ব্রেনটা ফ্রেশ করেন, রিস্টার্ট দেন, একটু দীর্ঘ নিঃশ্বাস নেন, কেননা অনেকগুলো বিষয় এখানে কাজ করবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, প্রথমে হেডলাইন দেন সবাই হচ্ছে নাউন ক্লজ, প্লিজ সবাই হেডলাইন দেন হচ্ছে নাউন ক্লজ। তাহলে যৌক্তিকভাবে একটা কথা বলেন তো, নাউন ক্লজ কিসের মতো কাজ করবে?
ওবায়দুল কাকু কিসের মতো কাজ করবে? আওয়ামী লীগের মতো না। ও ফখরুল কাকু কিসের মতো কাজ করবে? এই কথাগুলো কমন কথা। নাউন প্লাস কিসের মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ভয়াবহ কোচিং জগতে আছে কি ঈদ দ্বারা রিপ্লেস করা যায়। ভাই অনেক ক্লজ আছে, সবগুলো ঈদ দ্বারা রিপ্লেস করা যায় না। ওই টেকনিক কাজে লাগানো উচিত না, যেটা 100% কাজে দেয় না, ওইটা অবশ্যই কাজে লাগানো উচিত না। তাহলে ছোট্ট করে লিখেন যে বাক্যে নাউন ক্লজ এর অবস্থান, বাক্যে নাউন ক্লজের অবস্থান খেয়াল করে দেখেন। নাম্বার 1 সেম লিখেন সাবজেক্টের স্থলে, সাবজেক্ট এর স্থলে। নাম্বার 1 সাবজেক্টের স্থলে। নাম্বার 2 লেখেন অবজেক্ট এর স্থলে। নাম্বার 3 লেখেন প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে। আর নাম্বার 4 লিখেন বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। দেখেন তো একটা বিষয়ের সাথে মেলে কিনা। হিসাবে লেখেন হচ্ছে নাউন ক্লজ বসে। এই চারটে এর আগেও লিখছেন না? বলেন তো, মনে পড়ে? এই চারটাকে মনে পড়ে? এদেরকে এর আগেও লিখছেন না? কোথায় লিখছেন বলেন তো শুনি, কোথায় লিখছেন এর আগে? মনে পড়ে তোমাকে। আচ্ছা, এই চারটা কি এর আগে লিখছেন? মনে পড়ে? এই মাশাআল্লাহ, জেরান্ডের অবস্থান কয়টা ছিল বলেন তো ফাতেমা মুন্নি আপু? হ্যাঁ দেখেন তো, কমপ্লিমেন্ট এখন আমরা শিখছিলাম। কমপ্লিমেন্ট কি? এই তো দেখেন জেরান্ডের অবস্থান খেয়াল করে দেখেন। জেরান্ডের অবস্থান ছিল টোটাল 6টা। সেই 6টার মধ্যে দেখেন হুবহু 4টা মিল আছে। কেন? জেরান্ডও কাজ করে নাউনের মতো, নাউন ক্লজও কাজ করে নাউনের মতো, তো মিল থাকবে না কেন? আর্টিকেলের পরে আর্টিকেল পজেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন ক্লজ বসে না, তাই নাই। নাউন ক্লজ একটু বড় জিনিস, বসতে হাতির মতো জায়গা লাগে। এরপরে হচ্ছে কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে বসে না, তাই নাই। আমার কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন। ওই যে 4টা অবস্থান, এই 4টা অবস্থান আপনাকে এখন কাজ করতে হবে। আসেন আমরা একটু চেষ্টা করি আর কি। হ্যাঁ, তাহলে 1 নম্বর অবস্থান ছিল, দেখেন 1 নম্বর অবস্থান ছিল হচ্ছে সাবজেক্টের স্থলে, সাবজেক্ট এর স্থলে। আপনাকে এই ব্যাপারে আমি কিন্তু এর আগেও জ্ঞান দিয়েছিলাম, আপনার খুব ভালো করে মনে আছে। জ্ঞান দিয়েছিলাম কিভাবে দেখেন, বলছিলাম সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য তত্ত্ব। খেয়াল করে দেখেন, সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য তত্ত্ব। হ্যাঁ, এবং আপনাকে একটা সহজ কথা বলি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। মনে রাখবেন পার্টস অফ স্পিচ, যদিও ফ্রেজে আমরা যাই নাই, সিঙ্গেল ওয়ার্ড যেমন রহিম এটা একটা নাউন বা পার্টস অফ স্পিচ মানে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। আপনি রিকশায় একা একা যাচ্ছেন, আপনি হচ্ছে পার্টস অফ স্পিচ। আপনি রিকশায় একা একা যাচ্ছেন, আপনি হচ্ছে কি? পার্টস অফ স্পিচ। ভালো করে খেয়াল করে দেখেন, রিকশায় একা একা যাচ্ছেন, আপনার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। কিন্তু মনে রাখবেন ক্লজ অথবা ফ্রেজ মানে হচ্ছে মোর দেন ওয়ান ওয়ার্ড। এটা চাইলে লেকচারের ডান পাশে চিপা চাপায় লিখে রাখেন। ক্লজ এন্ড ফ্রেজ মানে হচ্ছে একের অধিক শব্দ। কথা কি বুঝতেছেন? ক্লজ এবং ফ্রেজ মানে একের অধিক শব্দ। বাট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে, খেয়াল করে দেখেন, পার্থক্যটা হচ্ছে ক্লজ আর ফ্রেজের পার্থক্যটা হচ্ছে ক্লজে কি থাকে? ফাইনাইট ভার্ব থাকে, আর ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না। সিম্পল পার্থক্য। আপনি রিকশায় একা যাচ্ছেন, আপনি ভাই পার্টস অফ স্পিচ। রিকশায় 2 জনা যাচ্ছেন, চুপচাপ, কারোর সাথে কোনো কথা নাই, আপনি ফ্রেজ। কিন্তু রিকশায় 2 জনা যাচ্ছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে 2 জন ব্যস্ত, আপনি হবেন ক্লজ। আর কেমনে প্র্যাকটিক্যালি বোঝাবো বলেন তো ভাই? আমার কথা কি বুঝতেছেন? খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোনেরা আমার। হ্যাঁ, তাহলে সিঙ্গেল ওয়ার্ড মানে পার্টস অফ স্পিচ। একের অধিক শব্দ আন্ডারলাইন থাকলেই হয় সেটা ক্লজ অথবা হবে হচ্ছে ফ্রেজ। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করে দেখেন। সিনট্যাক্স মানে বাক্য তত্ত্ব।
সিনট্যাক্স, সিনট্যাক্স, সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য তত্ত্ব, তাই তো? বাক্য তত্ত্ব। তাহলে এই যে দেখেন ভার্বের পূর্বের জায়গাটা কার? ভার্বের পূর্বের জায়গাটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টে কে কে বসতে পারে? সাবজেক্টে নাউন বসতে পারে, সাবজেক্টে প্রোনাউন বসতে পারে, সাবজেক্টে জেরান বসতে পারে। জিরান কার মতো কাজ করে? নাউনের মতো। প্রোনাউন কার মতো কাজ করে? নাউনের মতো। সাবজেক্টে নাউন ফ্রেজ বসতে পারে, সাবজেক্টে নাউন ক্লজও বসতে পারে। শুধু পার্থক্য কি? ইনফিনিটিভ বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে, ভার্বাল নাউনও বসতে পারে। এই 7 জন সাবজেক্টে বসতে পারে। পার্থক্যটা কোথায়? পার্থক্য শুধু গঠনে। এদের পার্থক্যটা কোথায় বলেন না কেন? এদের পার্থক্যটা কোথায়? এদের পার্থক্যটা শুধু গঠনে, আর কোনো পার্থক্য নাই। কাজ সেম। এদের আমি যদি বলি এদের পার্থক্য কোথায়? এদের ব্যাপারে লিখতে পারেন গঠন আলাদা, গঠন আলাদা, কাজ সেম। সেম সেম বলে ভাই, রাজশাহীতে বলে সেম সেম। কথা কি বুঝতেছেন? এদের গঠন আলাদা, কাজ সেম। কথা বুঝতেছেন? আসেন তাহলে আমরা গঠন আর কাজগুলো দেখি। হ্যাঁ, এই 7 জন বাক্যে সাবজেক্ট হতে পারে। এটা আমরা আবার পাবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে গিয়ে আমরা আবার পাবো যে কারা কারা বা যারা যারা, ভিড় যারা না, যারা যারা ভার্ব এর সাবজেক্ট হতে পারে, যারা যারা ভার্বের সাবজেক্ট হতে পারে। এটা আমরা আবার পাবো, অবশ্যই পাবো। কথা কি বুঝতেছেন বাচ্চারা? প্লিজ। মাথায় ঢুকতেছে কিনা বলেন তো বাচ্চারা? ওকে, ডান। যাব সামনে, আসেন। তাহলে যেখানে আমরা ছিলাম খেয়াল করে দেখেন, যেখানে আমরা ছিলাম সাবজেক্টের স্থলে। দেখেন আমি যদি আপনাকে বলি, দেখেন রহিম, রহিম, রহিম ইজ এ গুড বয়। রহিম ইজ এ গুড, সরি, রহিম ইজ গুড বয় বাদ দেন, রহিম ট্রু, রহিম সত্য। তাহলে এই যে ইজ হচ্ছে ভার্ব, ইজ যদি ভার্ব হয়, ভার্বের পূর্বের জায়গাটা কার? সাবজেক্ট। সাবজেক্টের পজিশনের শব্দ কয়টা? একটা। তাহলে এটা পার্টস অফ স্পিচ মানে হচ্ছে এটা নাউন। খুবই সিম্পল। কথা কি বুঝতেছেন? দিস ইজ নাউন। ভালো করে খেয়াল করে দেখেন, দিস ইজ নাউন। আচ্ছা গেল। 2 নাম্বারটা আমি যদি আপনাকে বলি, দেখেন দা বয়, দা বয় ইজ ট্রু। বালকটা সত্য। মাইন্ড করেন না, আমি ঘড়ি টড়ি তেমন হাতে দেই না। আজকে একটা ব্যাস অফলাইনে বিদায় ছিল, তারা একটা সুন্দর ঘড়ি হাত দিয়ে আমাকে গিফট করছে, এই জন্য আর কি একটু পড়লাম আর কি। হ্যাঁ, আমি খুবই সাধারণ একটা মানুষ। এই গুনে গুনে দেখবেন 2-1টা শার্ট, 2-1টা গেঞ্জি, ওই ঘুরে ফিরে খালি এগুলোই দেখবেন, বোঝেন নাই? আচ্ছা, দ্য বয় ইজ ট্রু। এই যে খেয়াল করে দেখেন তো, ইজ হচ্ছে কি? ভার্ব। ভার্বের পূর্বের জায়গাটা কার? সাবজেক্ট। তাহলে এটা যদি ভার্ব হয়, এটা তো অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। এবার আপনারা বলেন সাবজেক্টের পজিশনের শব্দ আছে কয়টা? 2টা। একাধিক শব্দ, তাহলে এটা কি নাউন না নাউন ফ্রেজ? হ্যাঁ, এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ। এবার আসেন দেখেন 3 নাম্বার। এই 3 নাম্বারটাই হচ্ছে ভেজাল্লা। ভেজাল্লা কি? দেখেন আমি যদি বলি হোয়াট হি সেড ইজ ট্রু। খেয়াল করে দেখেন, সেম সেম। দেখেন আপনি একটা জিনিস ভেবে দেখেন, এই যে এখানে দেখেন বাচ্চারা, এখানে আছে দেখেন ইজ ট্রু। এখানে দেখেন আছে ইজ ট্রু, এখানে দেখেন আছে ইজ ট্রু। খেয়াল করে দেখেন, এখানেও পেলাম হচ্ছে ইজ ট্রু। খালি দেখেন তো জায়গাটা পাল্টে গেছে না? এখানে দেখেন পাল্টে গেছে। এখানে শুধু আছে রহিম। খেয়াল করে দেখেন, এখানে শুধু আছে রহিম, এখানে শুধু আছে দা বয়, এখানে আছে দেখেন হোয়াট হি সেড। ভালো করে পার্থক্যগুলো বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, 3 নাম্বার বাক্যে ফাইনাইট ভার্ব আছে কয়টা আমাকে বলতে হবে।
3 নাম্বার বাক্যে ফাইনাইট ভার্ব আছে কয়টা আমাকে একটু বলতে হবে প্লিজ। 3 নাম্বার বাক্যে ফাইনাইট ভার্ব আছে কয়টা আমাকে বলতে হবে প্লিজ। মাশাআল্লাহ ইমন, থ্যাংক ইউ ব্রাদার। এই তো এখন আপনাদের এখানে অনেকের সমস্যা কি জানেন, আল্লাহ দুইটা ভার পাশাপাশি বসছে এমন বাক্যে দেখি নাই, সারও কাফের বাক্য কাফের। আমরা যারা মুসলিম আছি আমাকে একটা কথা বলেন তো ভাই, যে আমরা কি সত্যি ইসলাম পালন করি? উই আর মুসলিম বাট উই আর এক্সিকিউট ইসলাম, না আমাদের বাবা মার দেখানো পথে আমরা ইসলাম পালন করি? আমরা মূল ইসলাম পালন করি না, আমাদের বাবা মারা যেভাবে দেখা গেছে সেটা পালন করি। এখন ধরেন হালুয়া রুটি খাওয়া হারাম না হালাম সেই প্রশ্নে যাচ্ছে না। কোনো একটা আলেম এসে বললো হারাম, যারা হালুয়া রুটি খায় এদেরকে আপনি হালুয়া রুটি খাওয়া বন্ধ করতে পারবেন না। এখন মনে মনে ভাবতেছেন আল্লাহ দুইটা ভার কেমনে পাশাপাশি বসলো? যদি আপনার খুব কনফিউশন লাগে তো এখানে আরেকটু অ্যাড করে দেন, হোয়াট ইজ সেড ইয়েস্টারডে ইজ ট্রু, এই যে অ্যাড করে দিলাম, হোয়াট ইজ সেড ইয়েস্টারডে ইজ ট্রু। এই যে দেখেন ইজ ট্রু, মানেন আর না মানেন এই ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ইজ ফাইনাইট ভার্ব, আর এই সেড সেড হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। সহজ কথা, হ্যাঁ? এবার আসেন, দুটা ফাইনাইট ভার্ব দুটা ক্লজ, দুটা ফাইনাইট ভার্ব মানে এটা সিম্পল সেন্টেন্স না, দুটা ফাইনাইট ভার্ব মানে এটা কি না, সিম্পল সেন্টেন্স না, নেভার এভার, এটা কোনোভাবেই হচ্ছে আপনার কি না, সিম্পল সেন্টেন্স না। 3 নাম্বার যে বিষয়টা, 3 নাম্বার এই সেইডের সাবজেক্ট দেখেন হচ্ছে হি, এর আগে দেখেন একটা আছে লিঙ্কার, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, এইটাই আমাদের হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কোনো সন্দেহ নাই, এইটাই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সেইডের সাবজেক্ট যদি হি হয়, প্রশ্ন হি ইজ ট্রু, সে সত্য, ইয়েস্টারডে ইজ ট্রু, ইয়েস্টারডে সত্য, হোয়াট ইজ ট্রু, যা সত্য, না সে যা বলেছিল তা সত্য। ইজের একটা সাবজেক্ট লাগে না, লাগে না? ইজের সাবজেক্ট লাগবে, আর ইজের সাবজেক্টটাই হচ্ছে আপনার এই সাবঅর্ডিনেট ক্লজ এন্ড অ্যাবসলিউটলি সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ। এত দ্রুত বুঝবেন এটা আমি মোটে আশা করি না, খুব দ্রুত আপনি বুঝবেন এটা আমি মোটেও আশা করি না, দ্রুত বুঝবেন আপনি মোটেও আশা করি না। সিরাজু মনিরা ধৈর্য রাখেন, আমি আপনাকে দুইটা ভার্ব কেমনে বসে আরো উদাহরণ দিচ্ছি। এত তাড়াহুড়া করার দরকার নাই বোন, এত তাড়াহুড়া করার দরকার নাই। কথা বুঝতেছেন? আপনি শুধু বলেন, এই যে দেখেন এখানে আছে, দেখেন মামুর বেটা রহিম, এখানে আছে, খেয়াল করে দেখেন এখানে আছে মামুর বেটা, দেখেন রহিম আছে, রহিম এই পজিশনে দেখেন সাবজেক্টের পজিশনে আছে রহিম, এখানে আছে দেখেন মামুর বেটা দা বয়, এখানে আছে দেখেন হচ্ছে সাবজেক্টের পজিশনে আছে এটা। খেয়াল করে দেখেন এদের গঠনটা আলাদা, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এক শব্দে, দুই শব্দে, একাধিক শব্দে, সাথে আছে ফাইনাইট ভার্ব। এই পার্থক্যগুলো না বোঝার কারণেই দেখেন ভাই, আমি যদি এগুলো শেখাইতাম শুধুমাত্র এমসিকিউ সলভ করার জন্য, আমিও আপনার কোচিং টিচারদের মতো, আমিও কোচিং টিচার, বাট তাদের মতো করে আমিও কি বলতাম, তাদের মতো করে বলতাম ইট দ্বারা রিপ্লেস মারো, ইট দ্বারা রিপ্লেস মারো। মাসুদ রানা এখনো বোঝানোর 90 ভাগ বাকি আছে, এত দ্রুত বোঝার দরকার নাই মাসুদ রানা, ধৈর্য ধরতে হবে ভাই আমার। বলেন না কে সত্য, সে সত্য, হোয়াট সত্য, না সে যা বলেছিল তা সত্য? অ্যারেঞ্জ ম্যারেজে হয় না, তোমার বাবা না যা বলেছিল আমার ব্যাপারে সব মিথ্যা, ইজ ফলস বা ওয়াজ ফলস। আমার কথা বুঝতেছেন? প্লিজ, খেলা আরো জমবে আশরাফুল, ধৈর্য রাখো, আগায়ও না, 7 ব্যাচের গল্প আনো না, বইয়ের কাছে সাবেক প্রেমিকের গল্প শোনায়ও না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে সোনা।
ওকে, এই পর্যন্ত মাথায় ঢুকছে কিনা বলো। আমি আরো বাক্য দেখাচ্ছি, দাঁড়াও, আরো বাক্য দেখাচ্ছি। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো তো, কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজকে যদি আমি কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজকে যদি আমি সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ বলতে চাই, তোমরা আমার একটা কথা বলো তো, এই কথাটা কাজে লাগবে? সাবজেক্টটা ভার্বের আগে বসে না পরে বসে? শুধু এতটুকু বলো আমারে, সাবজেক্ট ভার্বের আগে বসে না পরে বসে? আনকমন ব্যাপার দেয়া থাকলে ভিন্ন ব্যাপার হয়, এই ব্যাপারে আমরা পরে যাব। কিন্তু 99% বা 100% ক্ষেত্রে ইমন হোসেন আমরা দেখবো, ধৈর্য রাখো। ছোটবেলা থেকে কি পড়ছো বাদ দাও, 9-10-এ ভাই বিশ্বাস করো আমার গালি দিতে ইচ্ছা করে, সেদিন অফলাইন ক্লাসে গালি দিছি। আমাদের যে একাডেমিক সিলেবাস, এই যে ক্লাস ধরো 4-5 থেকে ইন্টার পর্যন্ত যে সিলেবাস, এইটার সাথে আমাদের অ্যাডমিশনের কোনো সম্পর্ক নাই, এইটার সাথে আমাদের বিসিএস বা জবের কোনো সম্পর্ক নাই ইংলিশের, এইটার সাথে ইন্টারন্যাশনাল আইএলটিএস এক্সামের কোনো সম্পর্ক নাই। কোন কোন মানে মাদার দেশের বাচ্চাগুলো এই সিলেবাসগুলো করে? বাংলাদেশের সচিবরা, এমপিরা, মন্ত্রীরা এদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, দেশের বাইরে পাঠায়। এদের সন্তানরা যদি প্রাইমারি স্কুলে পড়তো তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হইতো। এরা তো পড়ে না, ওই মনে করো টাকা খাওয়াইয়া অ্যাডভান্স বই ঢুকাই দিছে। আমাদের যে ইংলিশের কারিকুলাম, এর সাথে আমাদের সামনে যে প্রতিযোগিতামূলক এক্সাম, যেটা হচ্ছে পাবলিকলি পুরো বাংলাদেশের সাথে কম্পিটিশন করতে হয়, অ্যাডমিশন, জব এক্সাম, দেশের বাইরে যাওয়ার জন্য হচ্ছে আইএলটিএস, এদের সাথে কোনো মিল নাই। আমাদের অ্যাডভান্স বই ধ্বংস করে দিছে ইংলিশ। ইয়েস, এটা ভালো করে মনে রেখো। ভার্বের পূর্বে বসে সাবজেক্ট, এটা কোনো একদিন কাজে লাগবে, আমি বলে রাখলাম এই আগামী 2-1টা ক্লাসে। ভার্বের সাবজেক্ট কার পূর্বে বসে? ভার্ব এর আগে বা পূর্বে বসে, এটা ভালো করে মনে রেখো, কথা দিচ্ছি কাজে লাগবে। আসো আমি উদাহরণ আরো দিব, ধৈর্য রাখো। অবজেক্টের স্থলে, আচ্ছা অবজেক্ট এর স্থলে খেয়াল করে দেখো, অবজেক্টের স্থলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কি অবজেক্ট হয়? থাকে? ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কি অবজেক্ট থাকে? বলো তো ভাই প্লিজ। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কি অবজেক্ট থাকে? না। জেরান্ডের কথা মনে আছে? ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি আইএনজি হয়, জেরান্ড বলা যাবে? আমি যদি বলি জন্মগতভাবে কাম, গো, এরা ইন্ট্রানজিটিভ ভার্ব, এদের পরে যদি আইএনজি হয়, এটাকে জেরান্ড বলা যায় না। এখানেও সেম গল্প। তাহলে অবজেক্টের স্থলে, অবজেক্টটা বেসিক্যালি কার? দুইজনার, ট্রানজিটিভ ভার্বের, প্রিপজিশনের। ইয়েস অর নো? তাহলে এখানে যদি আমি সূত্র লিখি, সূত্র লিখতে এভাবে লিখবো, ট্রানজিটিভ ভার্ব প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। ট্রানজিটিভ ভার্বের পরে যদি সাবঅর্ডিনেট ক্লজ বসে, এইটাকে আমরা অবজেক্ট হিসেবে বলবো নাউন ক্লজ। কথা কি বুঝতেছো? আসো, তাড়াহুড়া করো না। এবার দেখো, আসো অবজেক্টের স্থলে, তাই তো? আসো আমরা দেখি অবজেক্টের স্থলে। এবার দেখো কি বলতেছে, দেখো আই, 1 নাম্বার ধরো, আই নো রহিম। খেয়াল করে দেখো, আই নো রহিম। এবার তোমাকে পড়াইছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? মনে আছে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? তাহলে আমি কাকে চিনি, তোমরাই বলো। আমি কাকে চিনি? রহিমকে চিনি। রহিম কি? রহিম হচ্ছে অবজেক্ট। রহিম অবজেক্ট, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। 2 নাম্বার দেখো, আই নো দা বয়। আমি বালকটাকে চিনি, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কাকে চিনি? বালকটাকে চিনি, এটা অবজেক্ট, এটা নাউন ফ্রেজ। গল্পটা 3 নাম্বার যদি আসে, 3 নাম্বার আই নো, একটু অপর পেজে লিখি, 3 নাম্বার লেখো, আই নো হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস। খেয়াল করে দেখো, তোমাদের মনে কমন একটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টর কি জানো? তোমাদের মনে কমন একটা ফ্যাক্টর হোয়ার দিয়ে আছে। হোয়ার মানে অ্যাডভার্ব না রে বাবা,
হোয়ার দিয়ে শুরু হওয়া ক্লজকে অ্যাডভার্ব ক্লজ বলা যাবে না, থামতে হবে। কেন? এই যে দেখো এখানে বসে আছে কি, এখানে বসে আছে ট্রানজিটিভ ভার্ব। ভার্বকে প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো আমি কি জানি, আমি জানি যেখানে সে বাস করে। হোয়ার দিয়ে শুরু হলেই, হোয়ার দিয়ে শুরু হলেই কি হয় না, হোয়ার দিয়ে শুরু হলেই অ্যাডভার্ব ক্লজ হয় না, পার্থক্য আছে। এই বাক্যটার গল্প পাল্টে যাবে যদি আমি এভাবে লিখি আই উইল গো হোয়ার হি লিভস। এই যে খেয়াল করে দেখো, এই যে গো, এটা কি ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? খেয়াল করো, এটা ইনট্রানজিটিভ ভার্ব। এবার তুমি বলো আমি যাই, কোথায় যাব? যেখানে সে বাস করে। অন্তত এইটাকে, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটাকে আর কোনোভাবেই নাউন ক্লজ বলা যাবে না। এটা কোন ক্লজ এই প্রশ্নে পরে যাব। তোমাকে পার্থক্যটা বুঝতে হবে। এখানে এখানে আছে নো, এখানে আছে গো। এই পার্থক্য না বুঝে তোমরা দৌড়াও। হোয়ার দিয়ে শুরু হলে, হোয়ার দিয়ে শুরু হলে অ্যাডভার্ব ক্লজ না, বরং ভার্বকে হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সে অ্যাডভার্ব ক্লজ। মাথায় ঢুকছে কিনা বলো? বলো মাথায় ঢুকছে? জানা শোনা নেই, অজান্তে এসেছে অন্য কেউ, আমাকে মনের অরণ্যে ঠিকানা চিনতে দে। আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমারই। আর কি কারণে চাস, বলছে বন্ধু বাতাস তুই আমারই। তোর এক কথাই আমি রাখবো হাজার বাজি, তোর ইশারাই আমি মরে যেতেও রাজি। একটু হেল্প করেন ভাই, একটু কথা বলেন, কথা বলেন প্লিজ। আপনার ইয়েস নো ভেরি গুড আমার দরকার। চুপ থাকেন না, এই বিশ্লেষণগুলো আপনি পাবেন না। ক্লজ এত সময় নিয়ে আপনাকে কেউ পড়াবে না। কোচিং বাদ দেন। এখানে অনেকেই আছেন 50,000 টাকা দিয়ে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়েছেন। কি ফাউন্ডেশন হয়েছে আমি জানি। প্লিজ হেল্প করেন। আচ্ছা, তাহলে আই উইল গো হোয়ার হি লিভস। ভালো করে খেয়াল করে দেখেন, আই উইল গো আমি যাব, হোয়ার হি লিভস আমি কোথায় যাব? যেখানে সে বাস করে। এই হোয়ার মানে যেখানে, তুমি যেখানে আমি সেখানে। কথা কি বুঝতেছেন? আর আই নো আমি জানি হোয়ার হি লিভস, আমি জানি যেখানে সে বাস করে। আমি কি জানি? আমি জানি যেখানে সে বাস করে। কথা কি বুঝতেছেন কিনা? না বোঝার কিচ্ছু নাই। আমি আপনাকে যদি সহজ করে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে দেখেন আই নো রাজশাহী, খেয়াল করে দেখেন, বা আই নো রহিম, আই নো রহিম। কথা বুঝতেছেন কিনা? এবার যদি বলি খেয়াল করে দেখেন আই গো টু রাজশাহী, এটা বলেন না যে এতটুকু বোঝার ক্ষমতা আপনার কাছে নাই। আমি জানি কি জানি, রহিমকে জানি, এটা অবজেক্ট। আমি যাব, কোথায় যাব? রাজশাহীতে যাব, এটা অ্যাডভার্ব ফ্রেজ। এইটা না বোঝার ক্ষমতা আপনার নাই। আপনি নো আর গো এর পার্থক্য বোঝেন না, এইটা আপনাকে আর বোঝানো সম্ভব না। এটা আপনাকে আর বোঝানো সম্ভব না। আপনি স্বামী আর দেবরের পার্থক্য বোঝেন না মেঘবালিকা, আপনাকে আমার বোঝানো সম্ভব না। এগুলো হচ্ছে মাথার ভিতরে জ্যাম থাকা, আমি ইংলিশ পারি না, এই জ্যামগুলো বের করেন, না হলে এগুলো বুঝবেন না। আমার কথা বুঝতেছেন? ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে নাউন বসবে, ইনট্রানজিটিভ ভার্ব এর পরে অ্যাডভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব, অথবা বসতে পারে অ্যাডভার্ব ফ্রেজ, অথবা বসতে পারে অ্যাডভার্ব ক্লজ। এটা না বোঝার মতো কিচ্ছু নাই, এটা না বোঝার মতো কিচ্ছু নাই। গৌতম রায় না বলি নাই, না বুঝি নাই। আমার কথা বুঝতেছেন? তাহলে আমি আপনাকে বোঝাচ্ছি, খেয়াল করে দেখেন। এই যে 3 নাম্বার যেটা দিলাম, 3 নাম্বার, আই নো হোয়ার হি লিভস।
আই নো হোয়ার হি লিভস, এই যে খেয়াল করে দেখেন এই পুরোটা অবজেক্ট, এই পুরোটা অবজেক্ট হিসাবে নাউন ক্লজ, অনেকে এটা পড়ায় ইট দ্বারা রিপ্লেস করা যায়। কি দ্বারা? ইট দ্বারা রিপ্লেস করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে হোয়ার দিয়ে থাকলে কি অ্যাডভার্ব ক্লজ? বলেন, হোয়ার দিয়ে থাকলে, হোয়ার দিয়ে কোন একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলে, হোয়ার দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলেই কি অ্যাডভার্ব ক্লজ? এই আলোচনা থেকে কি এটাই পেলেন? ইয়েস বা নোতে উত্তর দেন। হোয়ার দিয়ে একটা ক্লজ শুরু হলেই কি অ্যাডভার্ব ক্লজ? মাশাআল্লাহ। এবার গল্প শেষ করে নেই, আসেন। দেখেন আমি বললাম আই নো, হোয়ার হি লিভস। ম্যাথের অঙ্ক করেন না? ম্যাথের অঙ্কই তো হয়, তাই না? ইয়েস, ইমন হোসেন, লাভলি 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 লাভলি, থ্যাংক ইউ ভাইয়া, আই লাভ ইউ ইমন। ইমন বেস্ট উত্তর দিছে ইমন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন ম্যাথের অঙ্ক করি। ম্যাথের অঙ্কের মান ধরেন না, ধরি সংখ্যাটি এক্স, করেন না? এক্স এর মান ধরি 5। আচ্ছা, আমি এই পুরোটার মান ধরলাম, সেই আপনাদের কোচিং এ শেখানো ইট দ্বারা রিপ্লেস করা যায়। আমি পুরোটার মান ধরলাম ইট, অর্থাৎ এই এই বক্স করা পুরোটার মান ধরলাম ইট। তাহলে এখন বাক্য হলো আই নো ইট, তাই তো? এখন বাক্য হলো দেখেন আই নো ইট। আসেন প্যাসিভ করি, আই নো ইট। তাহলে আমি যদি এটা প্যাসিভ করি তাহলে হবে দেখেন ইট, এটা প্রেজেন্ট টেন্স হবে ইজ, এরপরে নোন, নোনের পরে জানেন টু হয়, বাই হয় না, এরপরে হবে মি। আই নো ইট, এটার প্যাসিভ ঠিক আছে কিনা বলেন তো? এটার প্যাসিভ ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আমরা ইটের মান ধরছিলাম কি? এই যে দেখেন ইটের মান ধরছিলাম ইট। তাহলে ইটের পজিশনে বসাই দেন হোয়ার হি লিভস। হোয়ার হি লিভস ইজ নোন টু মি। এই যে দেখেন পুরোটা বসাই দিলাম। এই যে দেখেন এটা পুরোটাই অবজেক্ট ছিল, এই যে দেখেন এখন সাবজেক্ট হয়ে গেল। খেয়াল করে দেখেন, হ্যাঁ এখানে আপনি এবার খেয়াল করে দেখেন দুটা ভার্ব পাশাপাশি আছে, একটা লিভস আর একটা দেখেন হচ্ছে ইজ, দুটা ভার্বই দেখেন পাশাপাশি আছে, একটা লিভস আর একটা দেখেন ইজ। এই লিভসের সাবজেক্ট কে? এই লিভসের সাবজেক্ট হচ্ছে হি, আর এই ইজের সাবজেক্ট কে? ইজের সাবজেক্ট পুরোটাই। মাথায় ঢুকছে কিনা বলেন? খেলা আরো বাকি আছে রে ভাই, আপনাকে এভাবে বাক্য লিখতে হবে। আমি আপনাকে ডেইলি স্টার থেকে দেখাচ্ছি, ধৈর্য ধরেন। খেলা আরো বাকি আছে, খেলা জমে নাই, আপনাকে করতে দিলে খেলা জমবে। এটা বুঝলেন কিনা বলেন? আমি উদাহরণে গেলে তারপরে আরো বুঝবেন। ক্লবের জন্য ভালো বই পিসি দাস, পিসি দাসের সবচেয়ে ভালো করে দেয়া আছে, সব উদাহরণ টুদাহরণ দেয়া আছে। নাউন ক্লবের আরেকটা নাম আছে জানেন? নাউন ক্লজের আরেকটা নাম আছে নমিনাল, নমিনাল ক্লজ। নাউন ক্লজের আরেকটা নাম নমিনাল ক্লজ। এটা বুঝলেন কিনা বলেন, কথা বলেন। এটার উপর নির্ভর করতেছে সামনে আগানো। আমরা আজকে এই দূরে শিখবো।
মাথায় ঢুকতেছে আপনার? ক্লজ আমাদের পুরো পুরো এখন থেকে ক্লজ কাজে লাগবে। যত বড় বড় বাক্য পাবো দেখবেন ক্লজ ভেঙে ভেঙে পড়াবো। কথা বুঝতেছেন? এটা বুঝছেন কিনা বলেন। এটা যদি বোঝেন তাহলে আসেন এটা 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 এটা- এটা করেন, প্যাসিভ করেন। আই নো হোয়াট ইয়োর নেম ইজ। আই নো হোয়াট ইয়োর নেম ইজ, এটা প্যাসিভ করেন। এটা আমি জানি, কি জানি? তোমার নাম যা। এটা নাউন ক্লজ, এটা অবজেক্ট নাউন ক্লজ। প্যাসিভ করেন। দুটা ভার পাশে পাশে বসে সিরাজুম মনিরা জীবনে বুঝবেন না আপনি, কারণ আপনাকে বোঝানো সম্ভব না, তাই আপনি বুঝবেন না। কঠিন বিপদের দিন, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। আক্তার এখানে ছিল ইয়োর, আপনাকে আবার হিজ দিতে কে বললো? আপনি কি ন্যারেশন চেঞ্জ করতেছেন আক্তার? শাকিল পাড়াপাড়ি করলে তাড়াহুড়া করলে এমন হয়। অসেনা পথিক ইজ দুইটা দিলে, ইজ 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 দুইটা দিলে আপনার বাবার ভান্ডার কমে যাবে। ভার্ব কমপ্লেক্স সেন্টেন্স, এটা মাথায় রাখতে হবে। এটা কমপ্লেক্স সেন্টেন্স, ভার্ব একটা দিলে সিম্পল হয়ে যাবে। ভার্ব একটা দিলে সিম্পল হবে। সিরাজুম মনিরা হয় নাই, আপনাকে চেঞ্জ করতে কে বললো? এই পুরোটার মান ধরেন ইট, পুরোটার মান, এই পুরোটার মান ইট, তাহলে আপনি পাল্টাবেন কেন? আপনি হুবহু বসাই দিবেন। তাহলে ব্যাপারটা হবে কি? ইট, ইট ইজ, ইট ইজ নোন, এরপরে টু, এরপরে হচ্ছে মি। এবার ইটের মান বসান। হোয়াট ইয়োর নেম ইজ। এবার দেখেন দুটো ইজ পাশাপাশি। এই যে দেখেন এটা হচ্ছে সাবজেক্ট, এই অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে এটা নাউন ক্লজ। এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে ইজ, এখানে ভার্ব আছে ইজ। এই ইজের সাবজেক্ট হচ্ছে ইওর নেম, ইজের সাবজেক্ট। আর এই ইজের সাবজেক্ট এই পুরোটা। কথা বলছেন নাই? এই মাশাআল্লাহ, বোঝেন নাই? বোঝো নাই ব্যাপারটা? মাথায় ঢুকছে? মাশাআল্লাহ ভাই, যার জিনিস তার তার। রাস্তাঘাটে তারপরে নদীর ধারে অনেক কাপড়ই ঘুরতে যায়, যারটা যার তারটা তার, যারটা যার তারটা তার হাত ধরে ঘুরে, তাই না সিরাজুম মনিরা? গল্প তো শেষ হয় নাই, গল্প আরো আছে। এই যে দেখেন আমরা উদাহরণে গেলে আরো গল্প পাবো। খেয়াল করে দেখেন, এই যে দেখেন, খেয়াল করে দেখেন, ভালো করে ভাবেন। এই যে দেখেন হোয়েন, 6 নাম্বার প্রশ্নটা দেখেন। হোয়েন, আমি যদি আপনাকে বলি 6 নাম্বারটা দেখেন, এটা হচ্ছে সাবজেক্টের স্থলে। হ্যাঁ, হোয়েন দিয়ে খেয়াল করে দেখেন। হোয়েন, হোয়েন দিয়ে আছে, হোয়েন দিয়ে। হোয়েন মানে সময় নির্দেশ করে, সময়। হোয়েন, এই যে দেখেন হোয়েন হি উইল রিটার্ন, খেয়াল করে দেখেন, যখন সে ফিরবে। ইজ, এই যে দেখেন ইজ আনসার্টেন, এই ইজের সাবজেক্ট হচ্ছে পুরোটা। হোয়েন হি উইল রিটার্ন, যখন সে ফিরবে, এটা আনসার্টেন। আব্বা
মা আব্বা কখন আসবে, জানি না বাবু তোমার বাবা কখন আসবে। এই যে খেয়াল করে দেখেন এখানে সব আছে, এই যে হোয়াই দিয়ে আছে, আমরা পড়ছিলাম হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই, এগুলো অ্যাডভার্ব, এগুলো দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব, এটা সত্য। এগুলো দ্বারা ভার্বকে প্রশ্ন করে কোনো উত্তর পেলে অ্যাডভার্ব, কিন্তু এইগুলো দ্বারা শুরু হওয়া সাবঅর্ডিনেট ক্লজকে দেখা মাত্রই অ্যাডভার্ব ক্লজ বলা যাবে না, যাবে না, যাবে না। আমার কথা কি বুঝতেছেন? এগুলো সব দেখেন সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। কি? হোয়াট এভার হি আর্নস, সে যা আয় করে, ইজ স্পেন্ট ল্যাভিশলি, মানে অবিবেচকের মতো খরচ করে, কোনো বিবেচনা ছাড়াই খরচ করে। কথা কি বুঝতেছেন কিনা খেয়াল করে দেখেন। এবার যদি আমি বলি, এই যে দেখেন অবজেক্টের স্থলে আসেন, অবজেক্টের স্থলে দেখেন কি বলছে, দেখেন খেয়াল করে দেখেন। এই বাক্যটা, এই বাক্যটাই দেখেন তো, এই বাক্যটা দেখেন তো, এই যে 7 নাম্বারটা, 7 নাম্বার বলছে দেখেন টেল মি, টেল মি, আমাকে বলো, কাকে বলো, আমাকে বলো। এই যে টেল ভার্বকে প্রশ্ন করেন আপনি, কিবা কাকে দ্বারা, কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এরপরে আপনি জানেন আগে যদি হয় আইও, পরে হয় ডিও, এই এই অবজেক্টের ধারাবাহিকতা শেখায় নাই? বলেন, দুটো অবজেক্ট যদি পাশাপাশি আসে, আগে হবে আইও, পরে হবে ডিও, এটা শেখায় নাই? এই যে দেখেন টেল বলো, কাকে বলো, আমাকে বলো। হোয়ার হি লিভস, হোয়ার ইউ লিভ, যেখানে যেখানে তুমি বাস করো সেটা আমাকে বলো। তাহলে কাকে বলো, আমাকে বলো। কি বলো? হোয়ার ইউ লিভ, তুমি যেখানে বাস করো সেইটা আমাকে বলো। এই যে দেখেন এটা হচ্ছে আইও, এটা হচ্ছে ডিও। আপনার কি মনে পড়ে? খেয়াল করে দেখেন, এবার খেয়াল করে দেখেন, এই যে দুটো অবজেক্ট পাশাপাশি, আপনি তো একটা অবজেক্ট নিয়ে মারামারি করছেন। আই আস, আমি জিজ্ঞাসা করেছিলাম কাকে, তোমাকে। কি জিজ্ঞাসা করেছিলাম? হোয়াট ইউ ওয়ান্ট, তুমি যা চাও। স্বামী স্ত্রী গন্ডগোল, মনোমালিন্য, আর মিলতেছে না। স্বামী অফিস যাবে, প্যান্ট শার্ট পরে বেডে বসে ঘড়ি পড়তেছে আর বলতেছে বলো তুমি কি চাও, আমি তোমাকে তাই দিব, বলে না? তাহলে আই আস্ক ইউ, আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি যা চাও সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি। কাকে? তোমাকে। কি জিজ্ঞাসা করেছি? তুমি যা চাও। এই যে দেখেন আই আস্ক ইউ হোয়াট ইউ ওয়ান্ট। আপনাকে এভাবে বাক্য লেখা শিখতে হবে। আমি যদি শুধুমাত্র এমসিকিউ পারার জন্য এগুলো শেখাতাম তাহলে এভাবে শেখাতাম না। আপনাকে এভাবে বাক্য লেখা শিখতে হবে। কথা কি বুঝতেছেন? সব আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন আই নো, দেখেন আই নো, আমি জানি। কি জানি? হোয়াট হি মিনস। মাঝে মাঝে দেখেন না আপনি কিছু একটা বললেন, সে কি ভাবে না, তাহলে আপনি তার মিন মিন করা দেখে বলতেছেন আই নো, আমি জানি। কি জানি? হোয়াট হি মিনস, সে যা ভাবে তা আমি জানি। সে যা ভাবে তা আমি কি জানি। খেয়াল করে দেখেন, তাহলে এই যে দেখেন কি বলছে, দেখেন নো, নো ওয়ান, নো ওয়ান নোস, কেউ জানে না। কি জানে না? হু ইজ হি, সে যা, এটা কেউ জানে না। খেয়াল করে দেখেন, এটা যদি প্রশ্ন করতেন হু আর ইউ, প্রশ্ন করেন না হু আর ইউ, এটা যদি প্রশ্ন করতেন তাহলে কি হইতো? হু ইজ হি, সে কে। এই যে দেখেন এটা ইন্টারগেটিভ, আর এটা দেখেন সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের গঠন WH, সাবজেক্ট প্লাস ভার্ব। ভালো করে খেয়াল করে দেখেন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর কত শেখাবো? আমি ক্লাস শেষে সাবঅর্ডিনেটের প্র্যাকটিস আপনাকে দিয়ে দিচ্ছি। অবাক লাগলো কি? গ্রুপ, স্টাডি গ্রুপ বানাবো, আমি পোস্ট দিলাম, 150 জন আপনারা লাইক দিলেন, এরপরে অ্যাডও হইলেন, অথচ লাইভ ক্লাসে থাকেন না। বুঝতেছেন আপনারা? এখন যদি বলি আপনাদেরকে একটা ফ্রি ট্রান্সলেশন ব্যাচে অ্যাড দিব, সবাই অ্যাড হবেন। বুঝতেছেন? সবাই অ্যাড হবেন, কিন্তু দুঃখের বিষয় ক্লাস করবেন না। বাপু বলেন না রে ভাই, কথা বলেন। এরপরে কি বলছে আসেন প্রত্যেকটা উদাহরণ ভাবি। এই যে দেখেন টেল মি, বলো, কাকে বলো, আমাকে বলো। ফ্রাঙ্কলি, এটা তো অ্যাডভার্ব, সরল মনে বলো, সোজা সাপটা বলো, কোনো দ্বিধা ছাড়াই বলো। তাহলে টেল মি ফ্রাঙ্কলি, কি বলো? হোয়াই ডু ইউ ডিড দিস, যে কারণে তুমি করছো এটা আমাকে বলো, ফ্রাঙ্কলি বলো।
কাকে বলো আমাকে ফ্রাঙ্কলি কিভাবে বলো। এই যে ভার্বকে প্রশ্ন করছেন কিভাবে, এটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বকে কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেইটা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্ব ক্লজ। আমার কথা কি বুঝতেছেন? এই প্রশ্নটা যদি প্রশ্ন করতাম যে হোয়াই ডিড ইউ ডু দিস, তুমি এটা কেন করছো বলো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এখানে দেখেন ডাব্লিউ ইজ সাবজেক্ট ভার্ব, এটা সাবঅর্ডিনেট ক্লজ। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পার্থক্য আছে না নাই? মাশাআল্লাহ। এরপরে দেখেন কি বলছে 5 নাম্বার, এগুলো প্যাসিভ বানায় আই আস্কড। আমি কাকে জিজ্ঞাসা করেছিলাম? দা বয়। এই যে দেখেন অবজেক্ট, কি জিজ্ঞাসা করেছিলাম? হাউ ওল্ড হি ইজ। হি, দেখেন হাউ ওল্ড হি ইজ। এটা যদি বলতাম প্রশ্ন তাহলে বলতাম হাউ ওল্ড ওয়াজ হি, তোমার বয়স কত? হাউ ওল্ড হি ওয়াজ, তার বয়স যা, আমি এটা জিজ্ঞাসা করেছিলাম। এগুলোরও প্যাসিভ করা সম্ভব। আমার কথা কি বুঝতেছেন? এগুলো প্যাসিভ করা সম্ভব। এগুলো প্যাসিভ করা সম্ভব। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে, এইভাবে কি পত্রিকা লেখে? এইভাবে কি ফ্রি হ্যান্ড রাইটিং হয়? ডোন্ট মাইন্ড, আমি আপনাকে আমি লম্বা সময় গত 1 বছরে ডেইলি স্টার নিয়ে তেমন একটা রিসার্চ করি নাই, সত্যিই তেমন কোনো রিসার্চ করি নাই। আমাকে একটু সময় দেন। দেখেন আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই প্লিজ। যদি একটু আপনার কাছে কেমনটা লাগে রে ভাই, হ্যাঁ ডোন্ট মাইন্ড প্লিজ, এটা অন্যভাবে নেবেন না। আচ্ছা সরি, এটা চলতেছে সেই মাস শোক দিবস। প্লিজ আবারও বলতেছি, ডোন্ট মাইন্ড, পার্সোনালি নেবেন না। এই যে দেখেন এই বাক্যটার দিকে তাকান। এই যে দেখেন হোয়াট থেকে শুরু করে বাংলাদেশি এই বাক্যটা পর্যন্ত তাকান, দেখেন নাউন ক্লজ পান কিনা। পত্রিকা যে ইউজ করে ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে আমি আসি, আপনি এটা জানবেন না। এরপরে বলবেন স্যার ফ্রি হ্যান্ড রাইটিং শেখান। পত্রিকা যে ইউজ করে তার প্রমাণ দিচ্ছি আপনাকে। হ্যাঁ, বাদ দেন। হোয়াট দ্য পাকিস্তানি ডিডন্ট ডু, পাকিস্তানিরা যা করে নাই। বঙ্গবন্ধুকে পাকিস্তানি হত্যা করছিল না। উডেন্ট ডেয়ার টু ডু, করার সাহসও করে নাই। ওয়াজ ডান, এই যে ওয়াজ ডান, এই ওয়াজ ডানের সাবজেক্ট হচ্ছে হোয়াট পাকিস্তানি ডিডন্ট ডু। কথা কি বুঝতেছেন? আসেন আমি আপনাকে আরো ভেঙে বুঝাচ্ছি, টেনশন নিয়েন না। অবশ্যই ফলো করে, কিছু বলবি? ও, তারা অবশ্যই রুলস ফলো করে, একেবারে রুলস ফলো না করে। কিছু অসঙ্গতি আছে। পত্রিকা সাহিত্য এটা হচ্ছে ইনফর্মাল, এরপরেও যে রুলস ফলো করে না তা না। সিরাজুম মনিরা, আসেন আমি আপনাকে ভেঙে দেখাই। আচ্ছা, আমি যদি আপনাকে বলি আই ইট রাইস, তাই তো, এটা অ্যাক্টিভ। যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, এটা প্যাসিভ, তাই তো। এখন আপনাদের সমস্যা, আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ পারেন, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাইতে বললে আপনাদের জীবন শেষ। আপনি যদি বাসা থেকে কোচিং এ আসতে পারেন, কোচিং থেকে কি বাসা যেতে পারেন না? পারেন, কিন্তু এখানে পারেন না। অ্যাক্টিভ থেকে প্যাসিভ দিলে এটা তো ন্যানো সেকেন্ডে পারবেন, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ দিলে হাওয়া শেষ। আমি আপনাকে বলতেছি, আমি আপনাকে গ্রামার শেখাবো, একটা উদাহরণ বিগত সাল দিব না, প্রত্যেকটা ডেইলি স্টার থেকে দিতে পারবো। ডেইলি স্টার নিয়ে এত রিসার্চ আছে আমার। হোয়াটএভার, ওইদিকে না যাই। এবার আসেন আমি আপনাকে দেখেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শেখাইতেছি। প্যাসিভ থেকে হোয়াট দা পাকিস্তানি,
হোয়াট দ্য পাকিস্তানি ডিডেন্ট ডু, যেটা পাকিস্তানি করে নাই, ওয়াজ ডান, সেটা করছিল বাই বাংলাদেশি। ফেলো মানে সতীর্থ, কারণ বঙ্গবন্ধুকে যারা মারছে তার সতীর্থ। ওয়াজ ডান ফেলো বাংলাদেশি। খেয়াল করে দেখেন, এই যে দেখেন বি ভার্ব, এই যে দেখেন বি ভার্বের পরে প্যাসিভ আছে, বুঝতেছেন? এবং এইটার সাবজেক্ট হচ্ছে এই পুরোটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। পুরোটাই সাবঅর্ডিনেট ক্লজ, পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ এন্ড 100% সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ, কোনো সন্দেহ নাই। এবার এইটা আছে হচ্ছে দেখেন প্যাসিভ। তাহলে এই যে দেখেন আমাদের অবজেক্ট বাংলাদেশি, তাহলে বসান বাংলাদেশি, বাংলাদেশি ডিড, বাংলাদেশিরা করেছিল। কি করেছিল? হোয়াট দা পাকিস্তানি ডিডেন্ট ডু। এই যে খেয়াল করে দেখেন, এই পুরোটাই হচ্ছে এখন, পুরোটাই হয়ে গেছে দেখেন অবজেক্ট, পুরোটাই হচ্ছে এখন নাউন ক্লজ। এই যে দেখেন ডিড আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা প্যাসিভ করলে হয়ে যায় ওয়াজ ডান। মেলে। এবার বলেন বাক্যটা বুঝতে পারছেন? এবার বলেন বাক্যটা মেলে? এভাবে ক্লজ আপনি কোথাও ক্লাস পাবেন না, গ্যারান্টি। ক্লজের এইভাবে ক্লাস আপনি কোথাও পাবেন না, গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি। মাথায় ঢুকছে কিনা বলেন বাচ্চারা? এইভাবে চিন্তা করা আপনাকে কেউ শেখাবে না, নেভার এভার। ওকে, তাহলে আজকে পর্যন্তই। কালকে আমরা নাউন ক্লজের বাকি দুটা নিয়ম শিখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত বিদায়, শুভরাত্রি। সবার সাথে দেখা হচ্ছে সুস্থ থাকলে কালকে রাত 9টায়। আসসালামু আলাইকুম।